বেঁচে থাকা উচিত, টিকে থাকা উচিত। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে কি পরিমাণ আসলে ডিপ্রেশনে ফেলায় রাখে আমি আসলে বলে বুঝাইতে পারবো না। মানে এখন হয়তো আমি নিজে খুব ব্যস্ত থাকি সারাক্ষণ। অনেকেরই মনে হইতে পারে যে এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার সময় পাই কোত্থেকে। আমি আসলে আমার নিজের স্বার্থ আছে, আমার ফ্যামিলি এখানে থাকে। আরেকটা স্বার্থ আছে হচ্ছে আমি আমার মানে দেশে আসতে অন্তত ঘুরতে আসতে চাই, আব্বু আম্মুর সাথে দেখা করব, টাইম স্পেন্ড করব। যদি এরকম পরিস্থিতি চলতে থাকে আমি আসলে ঘুরতে আসতে গেলে আমার ভয় লাগবে, মনে হবে যে আমি আসলে আমাকে মেরে ফেলবে বা একটা হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, এরকম এরকম এক্সট্রিম ফিয়ার কাজ করে। এবং আমি বলতেছি যে অ্যাট দিস পয়েন্ট দিস ইজ প্যারানয়া। এই 2025 সালে এটা প্যারানয়, 2026-এ এটা প্যারানয় থাকবে না, এটাই রিয়ালিটি হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে তেমন কোনো কিছু মানে কোনো সাবজেক্ট সিলেক্ট করে আসি নাই, তো কথা বলবো, মনের খুশিতে মনোলগিং করব। কোন বিষয় নিয়ে কথা বলবো আমি জানি না। মানে বিষয় নিয়ে কথা বলতে গেলে শুরুতে বাংলাদেশ চলে আসে। আমি যে আমাদের নিউজ ফিডে যখন যাই, আমি নিউজ ফিডে মানে প্রত্যেকটা ইস্যুর মধ্যে ভারত নিয়ে আসবে, আদিবাসী নিয়ে আসবে। আমার কাছে মনে হয় কি যে এইরকম একটা আনরেগুলেটেড জাতি আমি না মানে পৃথিবীর কোথাও দেখি নাই। এরকম মানে একটা নিয়ন্ত্রণহীন, যে দেশে ঘৃণা এত প্রকাশ্যে প্রকাশ করা হচ্ছে। এই যে ডেমোক্রেসির কথা যে বলা হয়, ডেমোক্রেসির মধ্যে ফ্রি স্পিচ আছে, বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। এখন কথা হচ্ছে বাক স্বাধীনতার কিছু কিছু চর্চা কিন্তু মানুষের ব্যক্তি স্বাধীনতায় হ্যাম্পার করে। তার মানে আপনার বাক স্বাধীনতা যদি হয়, আপনি পিনাকির মতো অনলাইনে এসে মানুষজনকে উস্কাই দিয়ে বলবেন যে এই তুই আদিবাসীদের ঘর পুড়ায় দে, এটা একজন মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি জীবনে হ্যাম্পার করছে, এটা ক্রিমিনাল অফেন্স। তখন এই বাক স্বাধীনতাকে বলা হয় হেইট স্পিচ। এবং পৃথিবীর কোথাও বাক স্বাধীনতা না অ্যাবসোলুট না। বাক স্বাধীনতার কিছু সীমা আছে, তার মধ্যে একটা সীমা হচ্ছে হেইট স্পিচ দেওয়া যাবে না। মানুষের ক্ষতি হয় এমন কোনো বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। ইভেন আমেরিকাতেও, পৃথিবীতে কোথাও অ্যাবসোলুট বাক স্বাধীনতা বলে কোনো কিছু নেই। আপনি আরেকজনের আইডিয়াকে সমালোচনা করতে পারেন, আপনি আরেকজনের ব্যক্তির কাজের সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের এখানে যে ব্যক্তি সমালোচনাটাকে একেবারে বুলির পর্যায়ে নিয়ে যায়, এই জিনিসগুলো ক্রিমিনাল অফেন্স, এগুলো ফেলনি। কিন্তু আমাদের এখানে এই ফেলনিগুলো খুবই নর্মালাইজ। আসলে একটা স্ট্যান্ডার্ড লাগে। আমার কাছে মনে হয় কি কোনো একটা জিনিসকে কি বলতে হয়, কিভাবে দেখাইতে হয়, এটার জন্য একটা মানদণ্ড লাগে। আমাদের দেশে না সমস্যাটা হয়ে গেছে, উই ডোন্ট হ্যাভ এনি স্ট্যান্ডার্ড। আমি যদি বলি যে এইটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, ইটস আ ফেলোনি, আমাদের দেশের লিগাল জিনিসটাই তো নাই, লই নাই। এই যে আমাদের এখানে কথা হচ্ছে যে সংবিধান পরিবর্তন করবে, আলী রিয়াজকে নিয়ে আসছে সংবিধান পরিবর্তনের জন্য। সংবিধানকে আসলে পরিবর্তন করা যায়? এটা কি কোনো গুড্ডাগুড্ডির খেলা? এই যে যে কয়টা সভ্য দেশে সংবিধান আছে, লিগাল ডক্ট্রাইন আছে, ওটা হচ্ছে তাদের জন্য আলটিমেট ফর্ম অফ ডিভিনিটি। এগুলোর ইসা হয়, প্রতি বছর এগুলোর কিছু কারেকশন হয়, আপডেট হয়। বাট এটা বাতিল করে দেওয়া, একটা দেশের সংবিধান বাতিল করে দেওয়া, এটাকে আসলে আমি ব্যক্তি পর্যায়ে যদি আমি বলি যে আপনার মাথা কেটে আরেকটা মাথা লাগায় দেওয়ার মতো। মানে ইট ইট ইজ ইট ইট জাস্ট নট রাইট। এটা কি পরিমাণ রং, এটা কিভাবে বোঝাবো? এই দেশের মানুষের মধ্যে সেন্স অফ স্ট্যান্ডার্ড, এটা ডিভাইড, এটা স্যাক্রেড, এটা আমাদের আলটিমেট ডক্ট্রাইন, আমরা এটাকে সম্মান করব, এই সেন্সগুলো এত মানে কম। এরা চাচ্ছে ডেমোক্রেসি। যারা ডেমোক্রেটিক ভ্যালু ধারণ করে না, এরা চায়, মনে করে যে এদের এদের ডেমোক্রেসি লাগবে। মানে কিসের জন্য? প্রথম কথা, তোমরা বাক স্বাধীনতাকে বোঝো হচ্ছে হেইট স্পিচ। অত্যন্ত এক্সট্রিম আমরা, অত্যন্ত এক্সট্রিম। বাক স্বাধীনতা বলতে তোমরা যে বোঝো সেটা নাম হচ্ছে হেইট স্পিচ। তোমরা বাক স্বাধীনতা বলতে বোঝো না মত প্রকাশের স্বাধীনতা, ভদ্রভাবে, কনস্ট্রাকটিভভাবে, এগুলো না। এখন হয় কি, সারাদিন নর্মাল থাকি আমি, যে এই মুহূর্তে অনলাইনে আসে মেজাজ যায় গরম হয়, তারপরে দুইটা গালি না দিলে আমার শান্তি লাগে না। সো এইখানে একটা ব্যাপার হয় কি যে এই জায়গাটায় এত বেশি ঘৃণা, এত বেশি ক্যাওয়াটিক, যে এখানে আসলে মানুষ শান্তভাবে থাকাটা, এখানে দিস ইজ রিয়েলি 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 হার্ড। তো এই জিনিসগুলো না মানে বাংলাদেশের যে এখন যে অবস্থাটা চলতেছে, আমি জানি না আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করেন। আমাকে যদি একটু জানান যে আমরা জিনিসগুলো নিয়ে এভাবে ডিল করি, আমাদের প্রাত্যহিক ফ্রাস্ট্রেশনকে এভাবে ডিল করি। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, ঢাকা শহরে তো মারাত্মকভাবে হয়েছে।
পার মাই মম। আম্মু আমরা ধানমন্ডিতে থাকি। আম্মু আমাকে বলে যে ধানমন্ডির অবস্থাও খুব খারাপ, রাতে খুব দ্রুত বাসায় চলে আসতে হয়। যেখানে আমি যে বাইরে থাকতাম, অনেক সময় আঙ্কেলরা আসলে দেখা গেছে রাত 2টা 3টা পর্যন্ত আমরা রাস্তায় থাকছি, হাঁটাহাঁটি করছি। আর সেহেরির সময়, রোজার সময় সেহেরি করতে হই 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 করে বের হয়ে যেতাম রাত 2টা 3টার দিকে। এখন নাকি সেহেরি পার্টিগুলো হচ্ছে না। আম্মুই বলছে যে এখন সবাই খুব দ্রুত বাসায় চলে আসে, সেহেরি পার্টিগুলো হচ্ছে না। সো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশে কিছু রিজার্ভ ছিল। পাকিস্তান আমাদের ভাইরা ভাই, আমাদের ভাইরা ভাই না, এখন আমাদের টুইন ব্রাদার হয়ে গেছে আর কি। আমাদের টুইন ব্রাদার পাকিস্তান, তাদের রিজার্ভ খালি, তাদের রিজার্ভের টাকা নেই। আমাদের তাও কিছু ছিল, খুব আহামরি ছিল না, কিছু ছিল। আমি জানি না বাংলাদেশের মানুষের সুখে থাকতে কত ভূতে কিলাইছে, কতখানি ভূতে কিলাইছে যে দেশটাকে পুরোপুরি মানে আরো ডাউনগ্রেডের দিকে নিয়ে যাওয়ার আপনারা প্ল্যান করলেন। আর আমি না একটা জিনিস বুঝি না, যখন বাংলাদেশের মানুষ বলে জনগণ কি চায়, জনগণ কি চায়, আপনারা জনগণ ধারণাটাকে কিভাবে দেখেন? মানে জনগণ বলতে আপনারা কি বোঝেন? আমি যতটুকু জনগণ বলতে বুঝি, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের পলিটিক্যাল লিটারেসি কম। আমাদের উচ্চবিত্ত পরিবারগুলো, এদেরও পলিটিক্যাল লিটারেসি নাই, এটা দে ডোন্ট বদার। বাংলাদেশের সবচেয়ে বেশি পলিটিক্যালি অ্যাওয়্যার প্রজাতি হচ্ছে মধ্যবিত্ত। তাই হয় পৃথিবীর সব জায়গায় মধ্যবিত্তরাই পলিটিক্স নিয়ে চিন্তা করে, কারণ তাদের সার্ভাইভালটা আর মানিজ্য দুইটাকেই মেনটেন করে চলতে হয়। সো পলিটিক্যাল চেঞ্জের সাথে তাদের বাণিজ্য এবং টিকে থাকা দুইটাই নির্ভরশীল। যেখানে হচ্ছে উচ্চবিত্তরা মানে রেজিম যা খুশি তাই হোক, ওদের তো লাইফস্টাইলে তো আসলে কোনো চেঞ্জ হয় না। আর নিম্নবিত্তদের ক্ষেত্রেও দেখা যায় যে ওদের হয়তো অত রেপুটেশন বা সম্মান হারানোর ভয়টা থাকে না। এটার কারণে দেখা যায় ওদের পলিটিক্যাল লিটারেসি, আমি বলতেছি না ওদের সবার কম। আবার একটা জিনিস না আমি সবসময় বলে রাখি, আমরা যখন পপুলেশন স্টাডি করি, স্ট্যাটিস্টিক্যালি যখনই কোনো পপুলেশন স্টাডি করা হয়, যে কোনো পপুলেশন, মুসলিমস অ্যাজ আ পপুলেশন, হিন্দু অ্যাজ আ পপুলেশন, আদিবাসী অ্যাজ আ পপুলেশন, পুরুষ অ্যাজ আ পপুলেশন, নারী অ্যাজ আ পপুলেশন, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল পপুলেশন যখন স্টাডি করা হয় তখন অলওয়েজ আউটলায়ার থাকে। এক্সেপশন ইজ আ স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ। প্রত্যেকটা গ্রুপেরই কিছু এক্সট্রাঅর্ডিনারি মানুষ থাকে। সেই এক্সট্রাঅর্ডিনারি মানুষের কারণে আমরা ওই গ্রুপটা ইন জেনারেল যে সমস্যাগুলো তৈরি করতেছে, ওই জিনিসগুলোকে কখনোই নালিফাই করতে পারি না। এই কথাটা কেন বললাম, সেটা হচ্ছে আমাদের দেশের মেজরিটি হচ্ছে মুসলিম। মুসলিমদের কিছু সমস্যা আছে। এই সমস্যাটা এটা পুরো যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেই কম বেশি থাকে। তাও আমি বলবো যে এই সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, এই রিজিয়নটার মধ্যে যে ইসলামিক নেশনগুলো আছে, পাকিস্তান আফগানিস্তান বাদ, আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা বলতেছি, ওরা তাও ভালো। তাও মালয়েশিয়া কার আন্ডারে ভালো ছিল? মাহাথিরের আন্ডারে ভালো ছিল। তুরস্ক কার আন্ডারে ভালো ছিল? কামাল আতাতুর্কের আন্ডারে ভালো ছিল। কামাল আতাতুর্ক, মাহাথির, এরা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটা প্রোগ্রেসিভ দল। মুসলমান দেশ তখনই কিছুটা মডার্ন হয় বা কিছুটা থ্রাইভ করে যখন ওদের একটা প্রোগ্রেসিভ লিডার থাকে। এটা মোটামুটি মানে আমরা যদি পুরো পৃথিবীতে দেখি এই প্যাটার্নটা দেখা যাবে। এর বাইরে আমরা যে দেশগুলো আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি আমরা দেখি, ইরাক দেখি, ইরান দেখি, তুরস্ক দেখি, কাতার দেখি, এদের অবস্থা খুবই খারাপ আমি মনে করি। এদের মধ্যে মানে এরা খুবই ইনটলারেন্ট, খুবই এক্সট্রিম, খুবই রেসিস্ট, এবং এর সাথে ইসলামিক নেশন মানে অ্যারাব নেশনগুলো, আমি যদিও ইরান অ্যারাবের মধ্যে পড়ে না, বাট আমি ওটাকে অ্যারাব আমব্রেলার মধ্যেই ফেলাই নিতেছি, আপনারা বেশি নিটপিক করেন না জিনিসটা। অ্যারাব আমব্রেলার মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে মানবাধিকারের ভায়োলেশন সবসময় হচ্ছে। বাংলাদেশের থেকে প্রতি বছর যাচ্ছে গৃহকর্মীরা কোথায়? আরব রাষ্ট্রগুলোতে। ওখানে যে ওরা কেমন থাকে? আপনারা যে পশ্চিমকে সারাদিন গালি দেন পশ্চিমও বসে, সেখানে যে বাংলাদেশিরা কেমন থাকে? কোথায় বাংলাদেশিরা প্রথম শ্রেণীর নাগরিকত্ব পায় আর কোথায় বাংলাদেশিরা চামারের মতো থাকে? এই জিনিসগুলোকে আপনারা দেখেন না?
মানে মুসলমান ভাই ভাইয়ের চোদনে আপনারা মানে মুসলমানদের প্রতি ব্লাইন্ড স্পট গ্রো করে বসে আছেন। ইউ ক্যান্ট সি এনি ফল্ট ইন মুসলিমস। এটা হয়ে গেছে আপনাদের সমস্যা। এদের অনেক সমস্যা আছে এবং এই সমস্যাগুলো এদেরকে ক্ষমতায়ন করতে দিলে এরা আমাদের উপরে যে ইম্পোজ করে বসবে, এই জিনিসটা কেন আমাদের বাংলাদেশের শিক্ষিত মিডল ক্লাস লিবারেল সেকুলাররা বুঝলো না? এই জিনিসটা আমাকে সবসময় খুবই অবাক করে। তারা কি এই জিনিসগুলোকে থ্রেট হিসেবে কখনোই দেখে নাই? তারা কি মানে পুরো বিশ্বে কি ঘটতেছে, আরব রাষ্ট্রগুলোতে বাংলাদেশের মানুষজন যখন হিসেবে ওয়ার্কার হিসেবে, কামলা হিসেবে আরব দেশগুলোতে যায়, তখন তাদেরকে কিভাবে ট্রিট করা হয়? ওই সব দেশগুলো ওই যে জাতিসংঘের মানবাধিকার চুক্তি যে হয়, যে চুক্তিটা করে, পিস ট্রিটি ছিল জাতিসংঘের, পিস ট্রিটি না, এটা কোন একটা ট্রিটি, মানবাধিকার, আমি খুবই ভুল ইনফরমেশন দিচ্ছি কারণ আমি এক্স্যাক্টলি ট্রিটির নামটা মনে করতে পারতেছি না। সেখানে হচ্ছে যে হিউম্যান রাইটস যে রুলগুলো, যে এটা করলে ফিমেল রাইট ভায়োলেশন, এটা করলে শিশুর রাইট ভায়োলেশন, এটা করলে মাইনরিটি রাইট ভায়োলেশন, এরকম ভায়োলেশন রাইটের একটা দলিল তৈরি করা হয়, যেখানে জাতিসংঘে সমস্ত দেশের একটা অ্যাগ্রিমেন্ট খোঁজা হয়। যে অ্যাগ্রিমেন্টে সৌদি আরব স্বাক্ষর করে নাই, বাট তারপরও আমি দেখতেছি যে সৌদি আরব আগাচ্ছে আর বাংলাদেশ পেছাচ্ছে। সেখানেও সৌদি আরবেরও ওই একই ঘটনা, যে একজন প্রোগ্রেসিভ নেতা পাইছে। এই সালমান এসে একা সে সৌদি আরবকে যতখানি রিপেয়ার করছে, আমি জানি না সালমানের পরে কোন প্রিন্স আসবে, সালমানের আগে যারা ছিল তারা কোনোদিন এই জিনিসগুলো চায় না, কিন্তু ওই একা হাতে উনি অনেক কিছু চেঞ্জ করছে, মেয়েদের ভোটাধিকার থেকে শুরু করে ড্রাইভিং রাইট, এবং রিসেন্ট হচ্ছে মেয়েরা সৌদি আরবে নিকাব এবং বোরকা ছাড়াও চলাচল করতে পারবে, এরকম একটা আইন পাশ করা হয়েছে। সো সৌদি আরব কিন্তু আগে যাচ্ছে, কিন্তু আমরা করতেছি কি, আমরা হচ্ছে পিছনের দিকে সুন্দর মতো চলে যাচ্ছি। এবং আমাদের যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হচ্ছে, এটা যে কোন খারাপ দিকে যাবে রে ভাই, মানে আমি আপনাদেরকে এটা আমি ভয় পাচ্ছি যে বাংলাদেশে আসলে একটা ভালো রকমের ডাউনগ্রেডের দিকে যাবে, কালচারালি ডাউনগ্রেডের দিকে তো অবশ্যই যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার একটু ঠান্ডা লাগছে, তো গলা ভাঙা ভাঙা। কালচারালি ডাউনগ্রেডে অবশ্যই যাবে, অলরেডি যাচ্ছে। ফাইন্যান্সিয়াল একটা ধস নামবে, অলরেডি এখন কিছুটা স্টেবল আছে। আমি যেটা দেখলাম রিসেন্টলি, ইউনূস সরকারের কোন কোন সূচকে, অর্থনীতি সূচকে, মানে বিভিন্ন সূচকের একটা ইসে আসে, তো 1 বছর পর পর সবগুলো সূচকে ওর ইসে খারাপ, মানে পারফরমেন্স খারাপ, সমস্ত সূচক। এই সূচকগুলো আপনারা দেখেন না কেন? আমি না বাংলাদেশের মানুষকে বুঝি না। এই সূচকগুলো যদি আপনারা দেখতেনও, তাও কিন্তু বুঝতে পারতেন যে দেশটা কেমন চলতেছে, অন্য দেশগুলোর সাথে যদি কম্পেয়ার করতেন তাও বুঝতে পারতেন দেশটা কেমন চলতেছে। সেগুলো দেখেন না কোনো, সবগুলো সূচকে খারাপ ইসে আসছে, খারাপ রেজাল্ট আসছে। শুধুমাত্র ইকোনমি, কোনো উন্নয়ন হয় নাই, কোনো অবনতি হয় না, একটা স্টেডি জায়গায় আছে। এই একটা জায়গায় কিছুটা ভালো আছে, বাট কোনো উন্নতি হয় নাই, কোনো অবনতিও হয় নাই, যা ছিল তাই আছে। সো একটা সেক্টর স্টেডি, বাকি সমস্ত সেক্টরে অবনতি। আপনারা মানে বাংলাদেশে আগে, ওই যে আমার লিস্টে এক ভাই লিখছে যে আগেই ভালো ছিলাম, এই জিনিসটা এখন আর সেন্টিমেন্ট নেই, এটা একটা ফ্যাক্ট হয়ে গেছে। ট্রু, ইন এভরি মেট্রিক আগেই ভালো ছিলাম একটা ফ্যাক্ট। আর আপনারা যারা মনে করতেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ব্লেস ইউর ইনোসেন্স, আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচায় রাখুক। আমি এটা নিয়ে আর কিছুই বলবো না। আপনাদের এই সুন্দর, এই শিশুতোষীয়, এই পবিত্র, এই ফুটফুটে হৃদয় নিয়ে আপনারা অনেক দিন বেঁচে থাকেন। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আরো কেউ মনে করতেছে যে ইউনূস হচ্ছে নিজেকে ইলেক্ট করতে চাচ্ছে না, সে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আসছে, কিন্তু সে কিন্তু পলিটিক্যাল টিম ফর্ম করে বসে আছে। এনসিপি কিন্তু ইউনূসেরই একটা দল। তো দেখি আমাদের দেশে কি ড্রামা হয়। আর আরেকজন হচ্ছে ইংল্যান্ডে যে বসে আছে, তার দেশে আসার কোনো নাম নেই, সে আসবেও না। আমার ধারণা সে খুব আরাম পেয়ে গেছে। এমনিও তো তারেক যে তো এমনি সবসময় খুবই আরামপ্রিয় ছিল, সে যা চুরিচামারি করছে ওই হাওয়া ভবনের এসি রুমে বসে আরাম করেই করছে। তার জন্য সে রিস্ক টেকার টাইপের ছেলে না। সে কখনোই যে খুব সাহস করে মাঠে ঘাটে নেমে চিল্লাচিল্লি করতেছে, এই জিনিস তার মাই করছে, দলের অন্য মন্ত্রীরা করছে, মতিয়া চৌধুরী করছে,
তারেক কখনো করে নাই। তারেকের কাজটা ছিল মূলত এসি রুমে বসে চুরিচামারি যাচা করা। এখন সে ব্যাটা খাইছে রাম ডলা, শেখ হাসিনার আমলে ডলা ডলা খাওয়ার পরে এখন গেছে ইস্যুতে ইংল্যান্ডে। ইংল্যান্ড থেকে তার আর আসার নামও নাই, গন্ধ নেই, আসবেও না সে। না ওইখানে ওই যে বিলাই টিলাই নিয়ে আরামেই আছে। সো সে যদি না আসে, সেটা আমার মনে হয় যে ডিক্লেয়ার করে দেওয়া উচিত, তার দলের লোকজনকে জানিয়ে দেওয়া উচিত যে আমি রিটায়ারমেন্টে চলে যেতে চাচ্ছি। আমার জীবনটা ছোট একটা জীবনে আমি আর মায়ের খাইতে চাই না, এই বিলাই কুত্তা নিয়ে আমি আমার জীবন পার করে দিতে চাই। অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি ভ্যালিড থিং। মানুষের জীবন আসলেই ছোট, পলিটিশিয়ানরাও মানুষ, তারাও যদি আরাম করে বিলাই কুকুর পাইলে মরে যেতে চায়, এটার মধ্যে খারাপ কিচ্ছু নেই। বরং এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে যাবে যে একটা পলিটিশিয়ান জীবনের আরামের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে বিলাই কুকুর নিয়ে জীবনের শেষ সময়টা পার করছে, উইচ উইল বি রিয়েলি সুইট স্টোরি। তো এখন যেটা বলতেছিলাম, আমি বাংলাদেশ নিয়ে বললাম, তো বাংলাদেশ নিয়ে যদি আমি বলা শুরু করি তাহলে আমি অনেক কিছু বলবো। বাংলাদেশকে নিয়ে অনেক পচা পচা কথা বলা যায়। পচা পচা বলতে আমি বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পর থেকে এই দেশের কাহিনী দেখলে আমার কেমন জানি গা কিরকির 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 করে, কোনো কিছুই না আর ভালোই লাগে না। যেই নিউজ ফিডটায় যাই, মানে একটার পর একটা বাজে নিউজ, একটার পর একটা বাজে নিউজ, একটার পর একটা বাজে নিউজ, একটার পর একটা বাজে নিউজ। আগে কতখানি মানে আমরা কতখানি স্টেবল হয়ে গেছিলাম যে আমরা সমাজ সংস্কারমূলক কাজগুলো অনেক বেশি করতে পারতাম। সমাজ সংস্কারমূলক কাজ বলতে আমাদের এই যে ছেলেরা যেই কিটি চ্যাপটা বলতে বলতে কি কি ওরা অনেক মজার মজার টার্ম বের করছিল। ফেমিনিস্ট চ্যাপ্টারকে বলতো কিটি চ্যাপ্টা, তারপরে আরেকটা ছেলেদেরকে কি জানি বলতো, অন্য ছেলেদেরকেও গালি দিত, ফিমেল ফেমিনিস্টদেরকেও খুব সিরিয়াস লেভেলের গালি দিত। কিন্তু তখন যে জিনিসগুলো হচ্ছিল, যে সমাজ সংস্কারমূলক লেখালেখিগুলো হচ্ছিল, যে আমাদের সমাজে এই পরিবর্তন আসা উচিত। তবে একটা জিনিস দেখলাম রিসেন্টলি, একটা ছেলে, বাংলাদেশের একটা ছেলে অ্যান্টি মেইলিগো মুভমেন্ট টাইপের কিছু একটা করতে চাচ্ছে। সো উইচ ইজ গুড, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। এবং আরেকটা জিনিস আমি তো সবসময় বলি, এই বিষয়টাকে আসলে কেউ খুব একটা গুরুত্ব দেয় না, সেটা হচ্ছে সময় একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 2025 সালের শিবির 2001 সালের শিবিরের মতো না, দেয়ার উইল বি ডিফারেন্স। সেই ডিফারেন্সটা দেখা যাচ্ছে এখন যে শিবিরগুলো, এরা হচ্ছে মানে কেমন জানি কিছু একটু শিবিরের যে ওল্ডার জেনারেশন যেগুলো, তারা বলতেছে যে আমরা মেয়েদেরকে নাচতে দিব না, ওরা নাচতে পারবে মেয়েদের সামনে। এগুলো বলতেছে বয়স্ক শিবির যারা, আঙ্কেল বা দাদা ভাই টাইপের শিবির যারা। কিন্তু ইয়াঙ্গার শিবির যারা, জেনজি শিবির যারা, তারা আবার এই ধরনের বক্তব্য দিতেছে না। সো জেনারেশনে যে চেঞ্জটা আসছে, এটা কিন্তু আসলে কিছুটা ভিজিবল। এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে বুড়া শিবিরগুলো যতখানি র্যাডিক্যাল বক্তব্য দিতেছে, ছাইয়া শিবিরগুলো যেগুলো আছে, ইয়াং শিবির যেগুলো খালি মানে সুবিধাবাদী শিবির আর কি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে, এখন হাওয়া চেঞ্জ হয়ে গেছে দেখে শিবিরে যোগদান করছে। আবার বলে যে এটা আমাদের স্ট্র্যাটেজির অংশ ছিল। হইতে পারে এটা স্ট্র্যাটেজিক, হইতে পারে এটা সুবিধাবাদ, আই ডোন্ট নো, আই থিঙ্ক ইটস বোথ। কখনো কখনো এটা স্ট্র্যাটেজিক, কখনো কখনো এটা সুবিধাবাদ। কিন্তু এই সুবিধাবাদী যে জেনজিগুলোর মধ্যে আমি দেখছি যে ওরা কিছুটা আধুনিক কথাবার্তা বলে। এবং সোফার আমার কাছে বাংলাদেশের জেনজি জেনারেশনটাকেই মানে আমার কাছে ভালো লাগে। এখন এটা বললে অনেকে মাইট দিবে যে হ্যাঁ, বাংলাদেশের গণ অভ্যুত্থান করে জেনজি সব কিছু ধ্বংস করে দিল, তারপর আপনি জেনজি ওকালতি করেন। আমি ওকালতি করতেছি না। প্রত্যেকটা জেনারেশনেই এই যে মিলেনিয়ালদের মধ্যে, আব্বুদের জেনারেশন হচ্ছে জেন এক্সদের মধ্যে, এদের মধ্যে একটা অংশ আছে না রাজাকারপন্থী, একটা অংশ আছে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষপন্থী। তো প্রত্যেকটা জেনারেশনই না রাজাকারপন্থী ভ্যারিয়েন্টটা থাকে। এটা দিয়ে মানে কোনো জেনারেশনকে পুরাপুরি তো আসলে বোঝা যাবে না। তো এবার যেগুলো নামছিল, সবাই তো নামে নেই, জেনজি সবাই তো নামে না, একটা অংশ নামছে, তাদের মধ্যে রাজাকারী মতাদর্শের মানুষজনই বেশি ছিল, এটা ট্রু। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মিলেনিয়াল বা জেন এক্সের চেয়ে আমার কাছে মনে হয় যে জেনজিগুলো, ছেলেপেলেগুলো ভদ্র বেশি, এটা আমার কাছে মনে হয়েছে সোফার। মানে ভদ্র বলতে হচ্ছে উত্তক্ত করে কম, বাসার সামনে এসে দাঁড়ায় থাকে কম, কৃপি কথা কম বলে, কথার মধ্যে মানে ইন্টারাপ্ট করে কম, এবং দেখা গেছে যে মানে জাজ কম করে। আমি তো নাগরিক ভাই, আমি অত বড় কিছু না, ছোটখাটো মানুষ।
আমি এত বড় কিছু না, বাংলাদেশের যত পলিটিক্যাল পরিস্থিতি আমি দেখি একজন সিটিজেন হিসেবে দেখি। আমি জানি বাংলাদেশের অন্য সবাই যারা পলিটিক্সকে নিয়ে অ্যানালাইসিস করে তারা সবাই প্রধানমন্ত্রী, তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর জায়গায় কল্পনা করে করে পলিটিক্যাল অ্যানালিসিসগুলো করে। কিন্তু আমি নিজেকে দেখি যে একটা নাগরিক হিসেবে আমার কি চাওয়া আছে। আমার নাগরিক হিসেবে চাওয়া হচ্ছে আমি নিরাপদে থাকবো, আমার লাইফে কেউ বাধা দিবে না, আমি প্রমিস করতেছি আমি কারো লাইফে যে নাক গলাবো না, তুই আমার লাইফে এসে কোনো কিছু বলিস না। তো এই যে একটা টলারেন্ট লাইফস্টাইল, খামো, আমার জাস্ট এনাফ পরিমাণ কামাই থাকবে, আমার কোটি কোটি টাকা লাগবে না, জাস্ট গুড এনাফ টাকা থাকবে যেখানে আমি খাইয়া পইরা ঘুমায় মরে যেতে পারবো। আমার আর কি লাগবে? আমার লাগবে এই তো এনাফ পরিমাণ টাকা আর নিরাপত্তা, দ্যাটস ইট। এর বাইরে আসলে আর কি লাগে বেঁচে থাকতে? আর কিছুই লাগে না। আর ভালো কিছু ফ্রেন্ড, বন্ধু বান্ধব, কোম্পানি, ঘুরবো ফিরবো, বন্ধু বানাবো, মানুষের সাথে কানেক্ট করব, কামাই করব, পড়াশোনা করব, মরে যাবো, দ্যাটস ইট। এটা আমি নাগরিক হিসেবের জায়গা থেকে বলতেছি যে আমার চাহিদার জায়গাটা তো পুরোপুরি লাইফস্টাইল। আমি তো প্রধানমন্ত্রী হব না যে আমি কাউকে ফেলাই দিয়ে আমি কেন প্রধানমন্ত্রী হইতে পারতেছি না ওটা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে। তো আমার জায়গাটা হচ্ছে তুমি আমার লাইফে বিঘ্ন ঘটাও না, আমি তোমার লাইফে জীবনও বিঘ্ন ঘটাইতে যেতেছি না। কিন্তু এখন যে জিনিসটা দাঁড়ায় গেছে যে এখন তো মানে ইসেরা তো ইসলামিস্টরা সব জায়গায় ইম্পোজিং, এবং ইসলামিস্টরা যে ইম্পোজিং এটা নিয়ে আসলে কতগুলো এক্সাম্পল আপনারা চান। আপনারা বোকো হারাম দেখেন, আপনারা হামাস দেখেন, হিজবুল্লাহ দেখেন, আপনারা আমি জানি প্যালেস্টাইনের মানুষরা সাফার করতেছে, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মেক হামাস আ ভেরি বেনেভোলেন্ট গ্রুপ অফ পিপল, দে আর নট। ওরা এখন হামাসরাই নিজেদের মানুষ মারতেছে, প্যালেস্টিনিয়ানদেরকে মারতেছে বসে বসে, হামাসরা প্যালেস্টিনিয়ানদের মারতেছে। তার মানে হামাস আর প্যালেস্টিনিয়ান সাধারণ জনগণ দুটো আলাদা ঘটনা। সো এদেরকে দেখেন, বোকো হারাম দেখেন, আল কায়দা দেখেন, আনসারুল্লাহ বাংলা টিম দেখেন, তারপরে ইসে দেখেন, আর কোন কোন জায়গা আছে, হামাস, যতগুলো এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, তালিবান দেখেন, যতগুলো এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, এরা কাদের মানে এরা কারা ইম্পোজ করে না আরেকজনের লাইফের উপরে, নাকটার বাও হাতটা ভরে না কারা? আপনিই বলেন, আপনাদের জ্ঞান থেকে আমাকে বলেন যে অন্যের লাইফে বাও হাতটা ভরে না এদের মধ্যে কারা? সবাই। এই যে মাসা আমিনি কয়েকদিন আগে ইরানে হিজাব না পড়ার কারণে পুলিশরা মাইরেই ফেলছে মেয়েটাকে, তারপরে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য যতগুলো মেয়ে নামলো ওদেরকেও মাইরা ফেলা শুরু করলো। আপনারা দেখেন না এই জিনিসগুলো? এগুলো দেখে আপনাদের ভয় লাগে না? মানে আমার কাছে কিন্তু সিরিয়াসলি ভয় লাগে যে আমার মনে হয় আমাদের দেশে এটা না হোক, অ্যাটলিস্ট এইটুকু যাতে না হোক। কিন্তু আপনারা সুন্দর মতো এটা ইনভাইট করে নিয়ে আসছেন, একেবারে কোলের মতো উঠাই দিয়ে দিয়েছেন। আর কামরুল হাসান স্যারের মতো ফ্রড মানুষ কতগুলি আছে, বিয়াঙ্কাকে পাঠাইছে আমেরিকাতে, লিলিয়াকে পাঠাইছে ডেনমার্কে, আর দেশে বসে বসে সে হচ্ছে ইসলামিস্টদের তেল দিয়ে যাইতেছে। ওনারা এই জিনিসগুলো কিভাবে পারে? এবং এই যে ডাবল থিঙ্কিং এবং ডাবল স্ট্যান্ডার্ড, তাদের মেয়েদের জন্য যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড দেশের মানুষের জন্য না। এই হিপোক্রেসিগুলো করে কিভাবে রাতে ঘুমায়, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু এরা এটা করে। তো আমি যেটা বলতেছিলাম যে একটা নাগরিকের জায়গা থেকে আমি সবকিছু দেখি, তো ওই নাগরিকের জায়গা থেকে যখন দেখি তখন আমার মনে হয় যে আমি জাস্ট খাবো, পরবো, ভালো একটু কামাই করবো, একটু নিরাপদে থাকবো। দ্যাট ইজ অল আই ওয়ান্ট ফ্রম মাই গভর্নমেন্ট। যদি গভর্নমেন্টের লোকেরা চুরি করলো, ধরেন আমি এটা একটু এক্সট্রিম এক্সাম্পল হবে, আমি জানি আপনারা এটা ওনাকে পছন্দ করবেন না, তারপর আমি বলি এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইন দ্যাট ওয়ে। কোনো একটা প্রশাসনে মানুষ চুরি করতেছে, কিন্তু চুরি করে কাজ করতেছে, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, আমার ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তুই ভাই চুরি করে কাজটা কর, এটা হচ্ছে তোমার কাছ থেকে আমার চাওয়া। আর তোমার চুরি যদি আমার, দিস ইজ নট আ জিরো সাম গেম। কেউ চুরি করতেছে দেখে আমার ভাগে কম পড়তেছে এরকমও না। আমি যেটা কামাই করতেছি, সে চুরি করলেও আমি তাই কামাই করতেছি, সে চুরি না করলেও আমি তাই কামাই করতেছি। সো যেটা আমার সাথে কানেক্টেড না ওটা নিয়ে আমি খুব একটা মাথাও কামাই না। দুরু, তুই চুরি করতে চাইলে চুরি কর, কিন্তু তুই কাজটা কর। এটা হচ্ছে আমার তার কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে আউটপুট। তুমি আউটপুট দিতেছো, চুরি করে দাও, চুরি না করে দিলে ভালো, দিস ইজ রিয়েলি কমেন্ডেবল। এটা আমি অবশ্যই মানে প্রশংসনীয় মনে করি। কিন্তু চুরি করেও যদি করো। এখন কি হইতেছে, এখন চুরি করতেছে কিন্তু কাজ হইতেছে না, নো আউটপুট। চুরি আগের থেকে বাড়ছে কিন্তু কাজের আউটপুট হচ্ছে জিরো। ভালো হয়েছে না?
অতি আইডিয়ালিজম চোদাইতে গেছিলেন। আপনাদের ধারণা বাংলাদেশের মানুষ যেখানে খালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেখানে দেশ চালায় হচ্ছে আমলারা, সেখানে আপনারা হচ্ছে গিয়ে সরকার নামায় দিয়ে চুরি বন্ধ করে ফেলতে পারবেন। মানে আপনারা কি ঠিক দুর্নীতি কাঠামোটা কিভাবে কাজ করে, এটা কিরকম একটা নেটওয়ার্কের মতো বিস্তৃত, এবং এটা যে একটা কালচার, এটাতে যে মানুষেরাই পার্টিসিপেট করে, নাগরিকরাই করে, এবং এই নাগরিকরাই করাপ্ট। এদেরকে নিয়ে আপনারা 10টা পলিটিক্যাল টিম যদি বানান, 10টা পলিটিক্যাল টিমই চুরি করবে। বাংলাদেশে অচর পলিটিক্যাল টিম এক্সিস্ট করে না। The best we can bet for is some political chores who will steal but still do the work. ফোকাস অন দ্যাট, যে চুরি করে যেটা কাজটা করতেছে ওইটার দিকে তাকান, তাও কিছু পাইতেছেন। বেশি হয় কি, ওই যে বেশি চাইতে যায় আম ছালা সব যায়। আমি বলতেছি না যে করাপশন ইজ এ গুড থিং, বাট আমি বলতেছি যে করাপশন বাংলাদেশে সবসময় ছিল, এবং আগের থেকে খুব একটা কমছে তা না। বাংলাদেশে বিএনপির আমলে করাপশনে ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তারপরে আওয়ামী লীগের আমলে প্রথম দিকটায় দুর্নীতিতে চতুর্থ পঞ্চম এরকম ছিল। 2018 না 15-র পরে আওয়ামী সরকারের অধীনে দুর্নীতিতে পিছনের দিকে আসলো, মানে শেষের থেকে 11, শেষের থেকে 10 এরকম। তার মানে কমতেছিল। আর জিনিসটা পুরোটাই সিস্টেম। একটা সিস্টেমে আপনারও দুর্নীতি লাগে, সিরিয়াসলি আপনারও দুর্নীতি লাগে। আপনি এখন একটা রেজিস্টার্ড বিল্ডিংয়ে যান, একটা কাজ, এখানে বাংলাদেশের বিউরোক্রেসি যে পরিমাণ ঢিলা, আপনাদের যাদের বিউরোক্রেসির সাথে ন্যূনতম কানেকশন আছে, এটা যে পরিমাণ ঢিলা, আপনার নিজেরই মনে হবে ভাই আপনি 200টা টাকা নেন এবং আমার কাজটা দ্রুত কইরা দেন। সিরিয়াসলি আমি নিজেই কাজ করছি জীবনে। মানে আপনারা বলেন তো, হাত তোলেন, কে জীবনেও কোনো বিউরোক্রেটিক কাজ স্পিড আপ করার জন্য পয়সা দেন নাই? আপনারা বলেন, এরকম মানুষ কি আছে কিনা? তো যেখানে আমাদের সিস্টেমটা এরকম দুর্নীতিময়, সেখানে আপনারা ঠিক কিভাবে একেবারে দুর্নীতি শূন্য পীর পয়গম্বর উলিয়া দিয়ে পলিটিক্যাল টিম বানাবেন আমি না জানি না। আর এই ছেলেপেলে যেগুলো আসছে, এরা তো আসলে জীবনের টাকা দেখে না। এখন অনেকে বলবে যে এটা এলিটিজম হয়। হাসানাত হচ্ছে রাজমিস্ত্রির ছেলে, ওকে রাজমিস্ত্রির ছেলে দেখে কি ওকে পলিটিক্সে আসতে পারবেন? অবশ্যই পারবে। কিন্তু আমার মনে হয় কি, এখানে কিছুটা মানে হার্শ কথা, একটু এলিটিস্ট কথা বললাম, পছন্দ হবে না, তারপর আমি বলি যে রাজমিস্ত্রির ছেলে এরা অভাবে বড় হয়েছে। আপনারা কখনো রাস্তা থেকে স্ট্রে ক্যাট বাসায় নিয়ে এসে পালছেন? যে রাস্তায় পরিত্যক্ত কিছু বিড়াল খুবই হাংরি, এদেরকে যদি বাসায় নিয়ে এসে পালেন, এরা ওভারওয়েট হয়ে যায়। এটা আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি তাদের ক্ষেত্রে বলতেছি। আমি অনেকবারই রাস্তা থেকে বিড়াল এনে পালছি, স্পেশালি যে অভুক্ত বিড়াল যেগুলো রাস্তায় খাবার পায় না, এদের হাঙ্গার সিগন্যাল না টার্ন অফ হয় না। কারণ এরা যখন রাস্তায় ছিল তারা সবসময় হাঙ্গার ফিল করতো, তাদের সবসময় খিদা লাগতো। তো তখন তাদেরকে যখন রাস্তা থেকে বাসায় নিয়ে আসা হইতো, তখনও তাদের খিদাই লাগতো। তাদের খিদা লাগার বন্ধই হয় না, তারা সবসময় খিদায় থাকে, কারণ তাদের ব্রেন সিগন্যাল দেয় যে আমার খিদা লাগতেছে। সো ওই বিড়ালগুলো বাসায় নিয়ে আসলে ওভারওয়েট হয়ে যায়। সো তাদেরকে আন্ডারওয়েট করার জন্য আবার মালিকরা করে কি, ওদেরকে খাওয়া ডায়েট করে, কোনো লাভ হয় না, যদিও বিড়ালরা ডায়েট তো বুঝে না। ওরা পরে খাবার না পেলে চিল্লায় মাথায় তুলবে, তারপর ওদেরকে খাবার দিতে হবে। তো ওই রাস্তার বিড়ালগুলোকে যখন বাসায় আনবেন, ক্ষুধার্ত বিড়ালরা বেশি খায়, ওভারওয়েট হয়েছে। সো যারা আসলে টাকা দেখে নাই, তাদের সমস্যাটা হয় কি, তারা টাকার গন্ধ দেখলে তারা নিজেদেরকে ঠিক সামলায় উঠতে পারে না। আমি জানি কথাটা শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু একটা মানুষ যে মোটামুটি টাকা দেখে বড় হয়েছে, সে টাকার লোভে মানে একদম উন্মাদ হয়ে যাবে না। হয়তো চুরি চামারি করবে, আরাম করে রয়েছে আস্তে ধীরে করবে, কিন্তু যারা টাকা বা অভাবের মধ্যে অনেক বেশি অভাবে ছিল, তারা টাকা দেখলে তাদের মাথা খারাপ হয়েছে। এরা মনে হয় যে এখান থেকে খাবো, মাইয়া লাগাবো, এখনই লাগাবো। জীবনও দেখে নাই, না দেখার কারণে মাথা ঠিক রাখতে পারে না। ওই যে আসিফের যে ভিডিওটা আপনারা কেউ দেখছেন কিনা, যেটা ভাইরাল হইলো, ওই মেয়েটাকে না মনে হইতেছে খাইয়া ফেলতেছে এরকম করে, মানে খামচায় পারলে মানে ও দিশাহারা হয়ে গেছে, জীবনও পায় নাই, একটু পলিটিক্যাল পাওয়ার পাইছে, এখন মেয়েরা অ্যাটেনশন দেওয়া শুরু করছে। মেয়েরা তো সুবিধাবাদী, দুধের মাছি টাইপের। এখন ছেলেদের একটু পলিটিক্যাল পাওয়ার আসছে, হাতে কিছু টাকা আসছে, সো কিছু মেয়েও পাইতেছে। ওদের মানে দেখলে মনে কি দিশা হারায় ফেলতেছে, কেমনে মেয়েটারে ধরবে, কেমনে দলাই মালাই করবে।
ওদের এই জিনিসটা হয়। সো এই জায়গায় মানে অবশ্যই 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 আমাদের মানে আন্ডারডগেরা বা সমাজে বঞ্চিত মানুষরা পলিটিক্সে আসতে পারে, বাট তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। এটা এটা বেশ কমন প্যাটার্ন তাদের মধ্যে, যে তাদের মধ্যে খাই খাই প্রবৃত্তি অনেক বেড়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারে না নিজেকে, কন্ট্রোল হারায় ফেলে, অনেক বেশি কিছু করে ফেলে, এই জিনিসগুলো আছে। এবং তারপর একটা জিনিস হয় কি, আমাদের ভ্যালুর জায়গাটাও একটা জিনিস বুঝতে হবে। ধরেন আপনি একটা মানে এমন একটা পরিবারে বড় হয়েছেন, আপনি দেখছেন যে আপনার মা শিক্ষিত, আপনার বোন শিক্ষিত, তখন যদি মানে আপনি এটা দেখেই বড় হয়েছেন, এটা আপনার কাছে স্বাভাবিক যে আপনার মা শিক্ষিত, আপনার বোন শিক্ষিত। তারপরে যদি কোনো হুজুর এসে বলে যে আমি মেয়েদেরকে পড়াশোনা করতে দিব না, আপনার স্বাভাবিকতা বা আপনার স্বাভাবিক সুপরিচিত জীবনের সাথে এটার একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আপনি যে প্রতিবাদ করেন, কেন আমার বোন তো পড়ছে, আমার মা তো পড়ছে, আমি আমার মেয়েকে পড়াবো, এটা কিন্তু একটা স্বাভাবিক। আপনি যেটা দেখে বড় হবেন সেটাই আপনার কাছে স্বাভাবিক লাগবে। কিন্তু যে রাজমিস্ত্রির ছেলে, সে কিন্তু তার বোনকে পড়াশোনা করতে দেখে নাই, তার মাকেও দেখে নাই, তার ফ্যামিলিতে বাজেট অল্প, অল্প বাজেটে বাবা ইনভেস্ট শুধু ছেলের পিছনেই করতে পারছে। সে যখন দেখবে যে এরকম হুজুরা বলতেছে যে মেয়েদের পড়াশোনা করা যাবে না, সে অ্যাগ্রি করে ফেলবে। সে হয়তো মানে সে হয়তো ভেবে চিনতে মিসোজিনিস্ট না, কিন্তু সোশ্যাল সিস্টেমটা সে ইন্টারনালাইজ করে ফেলছে। তো তখন যেটা হবে কি, সে ওটার বাধা দিবে না। সে হয়তো মানে অ্যাক্টিভলি এই ধরনের কোনো কিছু বলবে না, কিন্তু এই ধরনের কথা চলে আসলে বা এই ধরনের আইন পাশ করতে কেউ চাইলে ওটাতে বাধা দিবে না, কারণ ওটা তার জীবনের মূল্যবোধ, তার জীবনের স্টাইলের সাথে, লাইফস্টাইলের সাথে ওটা সাংঘর্ষিক না। সো আমার কাছে এটা মনে হয় কি যে মানুষ কোন পরিবেশ থেকে আসছে এইটা একটু ইম্পর্ট্যান্ট। এটা আমার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ। একটা পলিটিশিয়ানদের আমার মনে হয় যে এই জন্য এডুকেটেড হওয়া, শিক্ষিত হওয়া এবং শিক্ষিত পরিবার থেকে আসা, একটা ভালো পরিবার থেকে আসা, স্পেশালি নেতা গোত্রীয় মানুষ, কর্মীর দরকার নাই, নেতা যারা, তাদের মধ্যে এই জিনিসগুলো থাকা উচিত, তাদের একটা গুড ব্যাকগ্রাউন্ড থেকে আসা উচিত। তাহলে তারা রাইট উইং পলিটিক্স করলেও তারা যখন নীতি নির্ধারণ করবে, একটু বেটার নীতি নির্ধারণ করবে। এটা অনেক, আমি বললাম তো, অনেক রেসিস্ট একটা কথা হয়ে গেছে। রেসিস্ট না তো, ক্লাসিস্ট। যে রাজমিস্ত্রির ছেলে যখন নেতা হচ্ছে, তখন সে ভালো নেতা হয়ে উঠতে পারতেছে না, এই কথাটা হয়তো খুব খারাপ। ইভেন দেয়ার আর এক্সেপশন। আমি যেটা দিয়ে শুরু করছিলাম, যে আপনারা যে কোনো পপুলেশনকে যখন আপনারা একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেলবেন, আপনারা যারা যারা নর্মাল ডিস্ট্রিবিউশন জানেন, যে কোনো পপুলেশনকে আপনারা যখন ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেলবেন, তখন পপুলেশনের ডেফিনেটলি একটা গ্রুপ থাকবে যারা আউটলায়ার বা যারা ব্যতিক্রম। সো অবভিয়াসলি যারা হচ্ছে ওই যে রাজমিস্ত্রির ছেলেদের মধ্যেও ব্যতিক্রম থাকতে পারে, যাদের মধ্যে অনেক বিবেচনা বোধ আছে, অনেক ভ্যালু আছে, সেরকম ব্যক্তি অবশ্যই আছে এবং আমিও দেখছি আমার জীবনে। কিন্তু সাধারণত এমন হয় না। এবং সেটার আমরা এনসিপির দিকে যদি তাকায় দেখি, তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারবো যে এরা হচ্ছে খাই খাই গোত্রীয় মানুষ। এদের কোনো দিশা নাই, কেমনে খাবে, কেমনে লাগাবে, মানে ওরা পুরোপুরি দিশা হারায় ফেলছে। জীবনও দেখে নাই, জীবনও পায় নাই, জীবনে ফার্স্ট পাইছে, যথাসম্ভব খাইতেছে দাইতেছে। এখন বলে কি আমাদের সেফ এক্সিট দিতে হবে, কারণ জানে ওরা যে পরিমাণের লুচ্চামি, যে পরিমাণের চুরি এবং যে পরিমাণের খাই খাই করছে, এখন যদি কোনো কারণে রেজিম মানে জাস্ট ইন কেস রেজিম চেঞ্জ হয়ে বিএনপিও যদি ক্ষমতায় থাকে, জনগণ একটারও ছাড়বে না, জুতা দিয়া বাইরে সোজা করে ফেলবে। এজন্য ওরা জানের ভয় বলতেছে যে ঠিক আছে, আমরা নির্বাচনের পক্ষে, কিন্তু আমাদের একটা পালানোর সুযোগ করে দেন, যা চুরি করছি আর করবো না, তবা করে এগুলি নিয়ে থাকবো। এবং এইরকম বিপ্লবী, আমার না এত এত হাসি লাগে এই জিনিসগুলো, এইরকমও বিপ্লব হয়। আমরা যে এত বিপ্লবের গল্প পড়ে আসছি, যত ইভেন ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে আপনাদের অনেক সমস্যা, অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা বাদ দিই। বাট চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো, এই যে এতগুলো বিপ্লবীকে আমরা দেখে আসছি, নেলসন ম্যান্ডেলা, এই বিপ্লবীগুলোকে আপনারা কি কখনো দেখছেন যে তারা সেফ এক্সিট খুঁজছে? ইতিহাসে যত বড় বড় বিপ্লবী আছে, তাদের মধ্যে এত বড় কাওয়ার্ড। এবং আমাদের যে পাশের দেশ মায়ানমার, সেখানেও যে একজন বিপ্লবী আছে অং সান সুচি, তাকেও দেখেন, সে জেল খাটছে। সো
এইরকম বিপ্লবীরা হচ্ছে একদম বুকের চিতায় দাঁড়ায় যাবে। ওই শাহরুখ খান যে পোস্ট দিছে ওইটা না, বাট আমি বলতেছি যে তাদের মধ্যে কাফনের কাপড় মাথায় নিয়ে তারা রাস্তায় নেমে যাবে, যে বাঁচলাম বাঁচলাম, মরলাম মরলাম, যেই কজের জন্য আমি ফাইট করতেছি ওই কজের জন্য আমি প্রজন্ম শহীদ হয়ে যাব। এটা হচ্ছে বিপ্লবীর অ্যাটিটিউড। আমাদের দেশের বিপ্লবীগুলো এত ভীতু, এত কাপুরুষ, এত কাওয়ার্ড যে তারা সেফ এক্সিট খুঁজতেছে। আমার হাসি লাগে এগুলো যখন দেখি। আচ্ছা, আমি ভাবছিলাম আমার দৈনন্দিন জীবনের কথা বলবো, তা না বলে আমি বসে বসে বাংলাদেশের পলিটিক্সের কথাই বলতেছি। ভালো থাকবেন, আমি অনেক কথা বলছি, আপনাদের অনেক জ্বালাইছি। আমি আমার লিস্টে ছবি এবং ভিডিও খুব বেশিক্ষণ রাখবো না। আমি জানি না এই ইনফরমেশন কাকে হেল্প করবে। কোনো কৃপি ভাই যদি থাকেন যে আমার ভিডিও সেভ করতে চান, তাহলে এখনই সেভ করে ফেলেন। বাই। ও আচ্ছা, আমার সাথে কারা কারা ছিল: রাহাত খান শাওন, আলামিন, মোস্তাফিজুর রহমান, মুরাদ, হৃদয় খান, আশরাফুল মাহি, Farhana Rikta. Thanks everybody for joining me and tolerating my nonsense. Bye bye.